আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দর্শক, অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। জানি আপনারা কেউ আমাকে মিস করেন নাই, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে মিস করেছি। তো যাই হোক, আমি 3-4 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে একজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে, যাকে নিয়ে বেশ ট্রল হচ্ছিল। তো পরে আমি ভিডিওটা আনলিস্টেড করে দিয়েছিলাম, ডিলিট করি নাই বা প্রাইভেটও করে দেই নাই। কারণ হচ্ছে কি জানেন, আমি যেদিন শেয়ার করলাম আপনাদের সাথে, শেয়ার করার পর আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, প্রথমে উঠি যখন আমি একটু দেখতে বসলাম, তখন দেখি ভয়াবহ কাণ্ড কি যে সে আত্মহত্যা, মানে সে একদম লাইভে এসে আত্মহত্যা করতে চেয়েছিল। তো সেটার জাস্ট কিছু অংশ দেখতে পেয়েছে। কারণ হচ্ছে সেই ভিডিওটা মানে কি, সেই পেজটাই পুরা হচ্ছে আপনার গায়েব হয়ে গেছে ইউটিউব থেকে। কারণ যেহেতু সে একটা কি বলে এটাকে, সমাজ নষ্টকারী একটা দিচ্ছিল ফেসবুকে, হ্যাঁ, পেজে, যার কারণে তার চ্যানেলটা মানে করা হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে গায়েব করে দেওয়া হয়েছে। তো যাই হোক, মানে মাঝে মাঝে মনে হয় কি যে জানেন, এই যে রাত্রেবেলা যদি আরও একটু রাত জেগে থাকতাম তাহলে হয়তো ওই বিনোদনটা মিস করতাম না। যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে অনেক কিছু বিনোদন মিস করে গেছি। হ্যাঁ, আর ইদানিং দেখি ফেসবুক খুললেই তাহসানের বউ খাইতেছে, বিভিন্ন চ্যানেল থেকে তাহসানের বউয়ের রিলস আকারে ছাড়তে থাকে। ছাড়লেই দেখা যায় তাহসানের বউ শুধু খাচ্ছে আর খাচ্ছে। আরেকটা জিনিস দেখা যায়, একজন কাপল ব্লগার, তারা হচ্ছে রিসেন্টলি বোধহয় আপনার ওই যে থাইল্যান্ড ভিজিট করতে গেছে। তো সেখানে গিয়ে সে হয়তো ইংলিশ খুব কম জানে। এটা নিয়ে আসলে এত ট্রোল করার কিছু নাই। আমরা বাংলাদেশি যারা থাকি, যারা অনেক এডুকেটেড, তারা হয়তো এইটুকু ইংলিশ তাদের জন্য কোনো সমস্যা না। কিন্তু এদেরকে দেখে মনে হয়েছে এরা খুব একটা পড়াশোনা করছে বলে মনে হয় না। তো ওরা এইটুকু ইংলিশ ভুল করতেই পারে, সেইটা নিয়ে বিশাল ট্রল। ওরা বলতেছিল হাউ মাচ অফ দিস, সব কিছু হাউ মাচ অফ দিস করতেছিল। ওই মহিলাটারই আরেকটা রিলস নিয়ে খুব ট্রল হয়েছিল। সেটা হচ্ছে, সে মনে হয় প্রথম বিমানে উঠছে, এবং বিমানে ওঠার পরে বিমানের ভিতরে যে এয়ারকনের যে ঠান্ডা একটা মতো বের হতে থাকে, হ্যাঁ, কি বলবো, এটাকে বের হতে থাকে, সেটাকে সে এক্সপ্লেন করতেছিল সবাইকে যে মেঘ নাকি ঢুকতেছে আপনার প্লেনের ভিতরে। চিন্তা করা যায়? তো যাই হোক, এরকম আর কি, না জানলে যেটা হয়, কিছু মানুষ আসলে এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে কেউই পেজ ওপেন করতে পারে, যে কেউই ভাইরাল হয়ে যেতে পারে। তার জন্য শিক্ষা, তারপরে হচ্ছে স্ট্যাটাস, কোনো কিছু আসলে লাগে না। তো যেটা বলতেছিলাম, যে মহিলাটার কথা বলতেছিলাম, তো তাকে জানি হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য একটুখানি আমি বলি যে আমি যতটুকু একটা অনেকে ক্লিপ শেয়ার করছে, যেহেতু পুরো লাইফটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। ক্লিপের মধ্যে দেখলাম যে সে আপনার তার বিয়ের লাল ওড়না নিছে, তারপরে সে চেয়ার দিচ্ছে, একটা টেবিলের উপরে সম্ভবত একটা চেয়ার দিচ্ছে, চেয়ারটা ঢকঢক করে লড়তেছে, ঠিক আছে। তার মধ্যে সে ফ্যানের মধ্যে দড়িটা দিছে, দড়িটা না, মানে ওড়নাটা, লাল ওড়নাটা দিছে, এমনভাবে দিছে যেন তার গলায় ওইভাবে ফাঁস না লাগে। এবং সে ওই ফাঁস অবস্থায় থেকে সে কালিমা পড়লো, তারপরে মানুষকে সে গালাগালি করলো, অভিশাপ দিল, আল্লাহর কাছে বিচার দিল। বাইরে থেকে তার ছোট বাচ্চাটা কাঁদতেছিল, দর্শক, ঠিক আছে। খুব খারাপ লাগছে দেখে যে আজকে মহিলা নিজেকে একটা জোকার করে ফেলছে। কিভাবে সে পরের দিন এই যে বের হবে, কেমন লাগবে তার কাছে? যদিও আমার কাছে এই জিনিসটা ভালো লাগে নাই যে মানুষ এত বেশি ট্রল করতেছিল তাকে। মানুষের আসলে খারাপ সময় নিয়ে, হ্যাঁ, মহিলা ভুল করছে অবশ্যই, এটা খুব নোংরামি করছে, কিন্তু নোংরামিটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না যে সে তার জীবন দিয়ে দিতে বাধ্য হয়, ঠিক আছে। তার জন্য কিন্তু আমরাই দায়ী থাকব। তো এবার হচ্ছে সেই মহিলার যে ডাক্তারের কাছে গেছে, তো সেই ডাক্তারের একটা স্ট্যাটাস একজন শেয়ার করছিল, যেটা পরবর্তীতে ডিলিট করে দেওয়া হয়েছে, যার কারণে আমি স্ক্রিনশটটা রাখতে পারি না, যার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি না।
সো সেই ডাক্তারের স্ট্যাটাসটা এরকম ছিল, পুরোটা আমার মনে নেই, যে পাপমুক্ত সিনেমার নায়কের বউকে এইমাত্র ভর্তি করালাম। তার সব হিস্ট্রি নেয়ার পরে যা বুঝলাম তা হচ্ছে গিয়ে যে একজন মানুষ তার স্বার্থের জন্য এমন কিছু করতে পারে যা কল্পনাতীত, মানে যা আপনারা ভাবতেও পারবেন না যে তার স্বার্থের জন্য সে কী করতে পারে। এবং তাকে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের একটা বলা হয়েছিল, টার্ম আমি ঠিক ভুলে গেছি, ওইটার মিনিংটা সম্ভবত এরকম হয় যে আপনার সাইকোলজিস্ট বা নিউরোলজিস্টের কাছে গেলে তার রোগটা ধরতে পারবে না, কিন্তু তার বডিতে সেই সিমটমগুলো হয়। ঠিক আমি ভুলে গেছি এটা কী ধরনের সমস্যা ছিল। তো অবশ্যই সাবিনাকে নিয়ে একটুখানি বলবো যদি ভিডিওতে টাইম থাকে, আর যদি না থাকে তাহলে আমি পরে আরেকটা ভিডিও করব। তো এই বর্ষা চৌধুরীর কয়টা বিয়ে হয়েছে সেইটা সম্পর্কে জানতে পারলাম, সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। তার নাম হচ্ছে সুমাইয়া আফরিন ওরফে বর্ষা চৌধুরী, যাত্রাবাড়ির ধোলাইপাড়ে শহীদ ফারুক রোডে যখন থাকতো তখন থেকেই তার মেজাজ অনেক সেই রকম ছিল, বিভিন্ন ক্রাইমের সাথে সে জড়িত ছিল। শহীদ ফারুক রোডের লোকজন তার কুকর্মের জন্য তাকে অপছন্দ করত। এই মহিলার নির্মমতার অনেক কাহিনী আছে। ওকে, তার প্রথম স্বামী জারার বাবা জাভেদ, দ্বিতীয় স্বামী কৌশিক আমজাদ। কৌশিককে সে বিয়ে করে 2016 সালে, কিন্তু সেই ঘর টিকে নাই। 2020 সালে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসে ড্রাম মন্দক রুমি রহমানের সাথে, যিনি কিলা ছিল আমাদের টিভি অভিনেত্রী, ওর নাম কি ছিল, তাজিন, যাকে আমার খুব পছন্দের ছিল। তাজিনের স্বামী ছিল, এবং ধারণা করা হয় যে তাজিনের সাথে সংসার থাকা অবস্থায় এই বর্ষা চৌধুরীর সাথে, নামটা না বলি, এই কুখ্যাত মহিলার সাথে ওই রুমির পরকীয়ায় লিপ্ত হয় এবং তারপর তাকে বিয়ে করে। ঠিক আছে, তো যাই হোক, তারপর তো রুমি মারা যায়। রুমি মারা যাওয়ার পর ঠিক 2 মাসের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে সে চতুর্থবারের মতো বিয়ে করে তার চেয়ে 10 বছরের ছোট দুবাই প্রবাসী তরুণ আমজাদুল ইসলাম জ্যাকিকে। জ্যাকির কাছ থেকে স্বর্ণালঙ্কার ও প্রচুর টাকা সে হাতিয়ে নিয়েছে। তাকে বিয়ে করার জ্যাকি ফেসবুকে তাদের একটা যুগল ছবি, মানে তাদের কাপল ছবি শেয়ার করেছিল, যেটার হেডিং ছিল লাইফলাইন। তারপর খুব অল্প দিনের মধ্যে রহস্যজনকভাবে জ্যাকি মৃত্যু হয়। বর্ষা প্রচার করেছিল যে জ্যাকি সুইসাইড করেছিল, কিন্তু জ্যাকির পরিবার বর্ষার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে। তাদের দাবি বর্ষা হত্যা করেছে তাদের ছেলেকে, সেই মামলা এখনও চলতেছে। এরপরে তার 5 নম্বর শিকার হলো অভিনেতা রাসেল মিয়া। রাসেল মিয়াকেও সে ট্র্যাপে ফেলে বিয়ে করে। আর রাসেল নিশ্চয়ই এখন আল্লাহর দরবারে শুকরিয়া করছেন যে কি বাচ্চা বেঁচে গেছি। এরপরে 6ঠতম স্বামী হচ্ছেন আকাশ নিবিড়। ফাঁসির নাটকের পর জানি না এই মহিলা আবার কার উপরে ঝাঁপিয়ে পড়ে, তবে ধারণা করা হচ্ছে যে মুন্না খান নামে যে ব্যক্তি তাকেও বিয়ে করেছে, কারণ কোনো মানুষই বিয়ে না হলে একজন মানুষের সাথে এত কিছু করতে পারে না। তো ধারণা করা হচ্ছে যে এই মুন্না হচ্ছে কাতার প্রবাসী। ঠিক আছে, সে কাতারে অনেক বছর ছিল, সেখান থেকে সে টাকা পয়সা ইনকাম করে দেশে এসে এই সিনেমা, মিউজিক ভিডিও এগুলোতে সে আপনার ওই ইনভেস্ট করেছিল। তো সেই কি বলবো এটাকে, তো মুন্না খানকেও সম্ভবত বিয়ে করেছে, এবং ধারণা করা হচ্ছে যেহেতু তার নামে একটা খুনের মামলা চলতেছে, এখন সে চেষ্টা করতেছে এই মুন্না খানের সঙ্গে পলায়ন করা কাতারের উদ্দেশ্যে। তো সবাই কিন্তু চোখ রাখতেছে এয়ারপোর্টে, যেহেতু ও অলরেডি একটা করছে, অলরেডি কিন্তু ট্রলের শিকার, সবাই অলরেডি জানে। সো এখন পালাইতে চাইলেও হয়তো পালাইতে পারবে না, যেহেতু ওর নামে খুনের মামলাটা আছে। আর ওকে ও যে এত কিছু করে, হ্যাঁ, এবং শুধু এইটা না, ওর বিরুদ্ধে আরও অনেক ধরনের মামলা নতুন করে হচ্ছে। ও অনেক পেজের কাছ থেকে টাকা নিছে, কিন্তু তাদের কাজ করে দেয় নাই। এবং এমনও শুনছি যে ও নাকি যেই পেজ থেকে ওকে বাদ দেওয়া হয়েছে সেই পেজ ডিলিট করে দিছে ও। হ্যাঁ,
ওর এত বড় বড় লোকজনের সঙ্গে আর হাত, তাদের মাধ্যমে এই জিনিসটা করছে। তো সত্যি মানে ভাবা যায় না যে মানুষ, যে আপনি যে একটা মানবিকতা দেখাবেন যে একটা মানুষকে, যে না থাক, তার প্রতি আমরা দয়া করলাম, মায়া করলাম, অনেকে কিন্তু দয়া মায়া করছে, কিন্তু ও কি দয়া মায়ার যোগ্য? যার কিনা 2টা ছোট ছোট বাচ্চা আছে। এখন মানসিক সমস্যা হলে মানুষ অনেক কিছুই করতে পারে, সেটা আমরা আসলে বলতে পারি না। যাই হোক, এটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল, যেহেতু প্রথম দিকে একটু শেয়ার করছি, ভাবলাম যে বাকিটাও আপনাদের সাথে শেয়ার করি। এইবার আসি আমাদের সাবিনা ম্যাডামকে নিয়ে। সাবিনাকে দেখলাম যে আপনার গতকালেরই তো ভিডিওটাতে দেখলাম যে সাবিনা ভিডিওটা শুরু করছে হচ্ছে আপনার ওই ইয়ে থেকে, জিম থেকে শুরু করছে। এবং ওকে দেখে মনে হলো না যে ও সিরিয়াসলি জিমটাকে নিছে, যেখানে ওর হাজব্যান্ড ওকে এত যত্ন আত্তি করে নিয়ে গেছে সেখানে মানে মোটা কমানোর জন্য, সেখানে ওর উচিত জিনিসটাকে সিরিয়াসভাবে নেওয়া। এবং ওর যে কি অঙ্গভঙ্গিগুলি, ও যে কি বাজেভাবে ক্যামেরায় এগুলো শো করতেছে, ও ব্যায়াম করতেছে, কি জঘন্য জঘন্য পোজগুলো শেয়ার করতেছে, আমার জাস্ট ঘেন্না লাগছে সত্যি কথা বলতে। হ্যাঁ, আর ও গেঞ্জি পরলো কি প্যান্ট পরলো তাতে কিছু যায় আসে না। অবশ্যই জিমের একটা ধরেন রুলস আছে যে আপনি হয়তো সালোয়ার কামিজ পরে পরতে পারবেন না, হ্যাঁ, তো সেই কারণে ওকে গেঞ্জি আর প্যান্ট পরতে হয়েছে। গেঞ্জি আর প্যান্ট সে পরছে, আমার কথা সেটা না, কথা হচ্ছে তুই যে এক্সারসাইজগুলি করতেছিস, এত জঘন্য জিনিসগুলো, সেগুলো তোকে কেন অন ক্যামেরায় শেয়ার করতে হচ্ছে তোর বাচ্চাদের সাথে? মানে এত ঘৃণা লাগে। মানে এই মহিলার মাথায় তো ঘিলু নাই, ওর জামাইটার মাথায়ও ঘিলু নাই। ওর জামাইটা তো অ্যাটলিস্ট বলতে পারে যে এই সমস্ত জিনিস ভিডিওতে দেখায়ও না। আর এই ব্যাটারই বা কোত্থেকে ঘিলু আসবে না? ব্যাটার যদি ঘিলু থাকতো তাহলে কি ব্যাটা একজন বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো? এইবার আসি হচ্ছে তানজিলাকে নিয়ে। তানজিলা গতকাল একটা ভিডিও শেয়ার করেছে, ভিডিওটা ভালোই লাগছে, যে ও ভর্তা টর্তা খাচ্ছে। স্বাভাবিক, এই সময়ে একটু খাবার অন্যরকম খেতে ইচ্ছা করে, হ্যাঁ, আর এই সময় যা খেতে ইচ্ছা করে সেটাই খাওয়া উচিত। তবে আমি যেটা দেখলাম, তানজিলা অনেক বেশি ঝাল খাচ্ছে। এই সময় কিন্তু এমনিই গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আর ও যদি একটু বেশি করে মরিচ খেয়ে এই সমস্ত ঝামেলা করে, তাহলে আসলে এখন হচ্ছে কি এইসব লোভগুলো সংবরণ করতে হবে। হ্যাঁ, ভর্তা টর্তা খেতে ইচ্ছা করে ঠিক আছে, কিন্তু মরিচ ডলে খাওয়া, এইসব আনহেলদি ফুডগুলো কম খাওয়া উচিত। ওর আসলে বেশি করে কলা, দুধ, ডিম, তারপরে হচ্ছে বেশি বেশি করে ফল, তারপরে এই যে কী বলে এটাকে, কমলার রস খাওয়া, এই ধরনের জিনিসগুলোকে বেশি খেতে হবে। হ্যাঁ, আর এইটার জন্যই কিন্তু ওর মার ওকে পাশে থাকা দরকার ছিল। মার উচিত ছিল, তিশার উচিত ছিল এইগুলো রেডি করে করে ওকে খাওয়ানো। কিন্তু তিশার কি সেই সময় আছে? তিশা যদি এইসব করে তাহলে পাড়া বেড়াবে কে বলেন? ও তো পাড়া বেড়ায় বেড়ায় ও কন্টেন্ট তৈরি করে। এই যে আমরা বলি যে তানজিলার টাকায় সাকিব চলে, তানজিলার টাকায় সাকিব চলে, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন যে তানজিলা আসলে সারাদিন কি করে। ইভেন আপনারা যদি, হ্যাঁ, ও যখন বাচ্চা হওয়ার আগে যেটা করতো অবশ্যই কষ্ট করছে, কিন্তু সেটা তাও সাকিব কিন্তু ওকে অনেক হেল্প করে, ভিডিওগুলো করে দিত, দোকানের এই যে ভারী ভারী জিনিসগুলো তুলতো, শাশুড়ি রান্না করতো, সব সাপোর্ট কিন্তু ও পাইছে। তো সেইখান থেকে ও যে টাকা ইনকাম করে সেটা যদি শ্বশুরবাড়িতে খরচ করে বা শ্বশুরবাড়ির পরিবারের জন্য করে, তাহলে আমার তো মনে হয় না ভুল কিছু আছে। অনেক মেয়ে আছে টাকার পর টাকা ঢালতেছে, যৌতুকের পর যৌতুক দিতেছে, তারপরেও না শ্বশুরবাড়ির কারোর সাপোর্ট পায়, না স্বামীর কাছ থেকে কোনো সাপোর্ট পায়। তো সেই অনুযায়ী আমি বলবো যে তানজিলা অনেক ভাগ্যবতী। আর তার মধ্যে আমি যেটা দেখলাম যে সাকিব এই যে ওকে লোশন লাগাই দিচ্ছে, খুব ভালো কথা। এটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুবই খুবই ইন্টিমেট, মানে খুবই একটা সম্পর্ক, ঠিক আছে? তো সেই সম্পর্কটা আসলে ক্যামেরার সামনে কেন দেখাইতে হবে? আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমাকে লোশন লাগায় দেয়, আমাকে জুতা পরায় দেয়, আমাকে খাওয়ায় দেয়, খুব ভালো কথা। এগুলো আসলে ক্যামেরার সামনে নিয়ে আসা উচিত। এগুলো খুবই নিজেদের খুবই প্রাইভেট জিনিস, যেটা আসলে ক্যামেরার সামনে নিয়ে আসার কোনো কারণ নেই। কারণ এরকম অনেক মেয়ে আছে যারা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। যখন তারা এই জিনিসগুলো দেখবে তাহলে ভাবেন তাদের কাছে কত কষ্ট লাগবে। তো সেই জন্য এইসব জিনিস মানে এইসব জিনিস আসলে ক্যামেরার সামনে আনতে মানা করা হয়েছে। আর অবশ্যই সাকিব অনেক কিছু করে, এতে কোনো ভুল নাই,
এই কিন্তু তানজিলা দেখেন, এই একবার বলতেছে আমার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, খুব ভালো, খুব ভালো, আবার 2 দিন পরে দেখা যায় ওর চেহারা কালো, ওর শাশুড়ির বদনাম শুরু করে দেয়, ওর শ্বশুরের বদনাম শুরু করে দেয়। হ্যাঁ, তো আসলে তো ব্যাপারটা ওই নিজেই নিয়ে আসতেছে, ওই সবাইকে সামনে এগুলো শো করতেছে, আবার যখন দর্শকরা কোনো কমেন্ট করে সেটাতেও ওর প্রবলেম হইতেছে। যাই হোক, দর্শকদেরকে বলবো, যেহেতু মেয়েটা এখন প্রেগনেন্ট, মেয়েটাকে এখন আপনারা কোনো আজেবাজে কথাবার্তা বা কমেন্ট করেন না। হ্যাঁ, বাচ্চা টাচ্চা হোক, আর এখন কাজ করার কথা কেন বলতেছেন? এখন তো আসলে কাজ করার সময় না, সত্যি কথা যেটা, এখন সে প্রেগনেন্ট। তবে আমি তানজিলাকে একটা কথাই বলবো, যে তানজিলা যদি এভাবে বসে থাকে না, তানজিলার কোনো দিনও স্বাভাবিক নর্মাল ডেলিভারি হবে না। ঘরের কাজকর্ম, সাধারণ কাজকর্ম, হাঁটা চলাফেরা যদি না করে, কখনো নর্মাল ডেলিভারি হবে না, ডেলিভারিতে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এই যে কমপ্লিকেশনগুলো হয় অনেক মেয়েদের মধ্যে, এগুলো কিন্তু বিভিন্ন কারণে হয়। এক হচ্ছে শ্বশুরবাড়িতে বা স্বামীর কাছ থেকে যে মানসিক চাপগুলো পায়, ঘরের অনেক কাজের প্রেশার থাকে, যৌতুকের প্রেশার থাকে, নিজের কোনো ইয়ে করতে পারে না। কিন্তু তানজিলার জন্য তো এগুলো কোনো কিছু না। তানজিলার উচিত স্বাভাবিক কাজকর্মগুলো করা। হ্যাঁ, যেমন হাঁটতে যাওয়া, প্রতিদিন ওর হাঁটা উচিত। ঘরের যে নর্মাল কাজকর্ম করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো সব ওর করা উচিত। তাহলে ওর জন্য ডেলিভারিটা খুব ইজি হয়ে যাবে, মানে খুব বেশি কষ্ট করতে হবে না। ঠিক আছে, এগুলো আসলে কেন বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি। আসলে হয় কি, বেশি হয় না যে বেশি তুলু তুলু করলে মানুষ অনেক সমস্যায় পড়ে, মানুষের সেটা আসলে তানজিলার সাথে হচ্ছে।